এটি কেবল একটি সন্ত্রাসী হামলা নয়, এটি তার চেয়েও বেশি কিছু। এটি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটি কৌশলগত চাল। পহেলগ্রামে প্রথম গুলি চলার সময় পর্যন্ত হামলাকারীরা ইতিমধ্যেই 2 বছর ধরে কাশ্মীরের ভেতরেই অবস্থান করছিল। তাই আমাকে কিছু অস্বস্তিকর প্রশ্ন করতে দিন। পহেলগ্রামকে টার্গেট করার ঠিক কয়েক মাস আগেই কেন একটি আমেরিকান স্যাটেলাইট কোম্পানি পাকিস্তানি ফার্মের সাথে অংশীদারিত্ব করল? কি ঘটতে চলেছে তা কি কেউ আগেই জানত? চীনা স্যাটেলাইট ফোন কেন ব্যবহার করা হলো? এমন ফোন যা এতই উন্নত, যা ট্র্যাকিংয়ের ধরাছোঁয়ার বাইরে ছিল। ভারত কেন সেই সিগন্যালগুলো ইন্টারসেপ্ট করতে পারল না? এটি কি একটি ব্যর্থতা নাকি যুদ্ধের একটি নতুন পদ্ধতি? এই গল্পটি শুধু বন্দুকের নয়, এটি স্যাটেলাইট, ছায়া এবং নীরবতার গল্প। 2025-এর পহেলগাম হামলাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2025-এ নয়, বরং 2018। জুন 2018 সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থায়ন করার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে FATF এর ধূসর তালিকা বা গ্রে লিস্টে রাখা হলো। এটি কোনো সাধারণ সতর্কতা ছিল না, এটি তাদের অস্তিত্বের উপর ঘনিয়ে আসা বিপদ ছিল। যদি পাকিস্তান এটি না মানত, তবে তাদের IMF লোন এবং বিশ্বব্যাংকের তহবিল পাওয়া বন্ধ হয়ে যেত, সেই অর্থ যা তাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য অপরিহার্য ছিল। পাকিস্তান অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রিপোর্ট জমা দিল। তাদের দাবিগুলো স্পষ্ট ছিল: টেরর ফান্ডিং বন্ধ করা হয়েছে, লস্করে তৈয়বার নেতারা জেলে আছে, সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্ব খুব নিবিড়ভাবে লক্ষ্য রাখছিল। এই দাবিগুলো সত্ত্বেও 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামা হামলা হলো। এখন এই প্রশ্নটি খুব সাবধানে করুন। যদি ফান্ডিং সত্যিই বন্ধ হয়ে গিয়ে থাকে, যদি নেতারা সত্যিই জেলে থাকে, তবে পুলওয়ামা কিভাবে হলো? পাকিস্তান কি ব্ল্যাকলিস্টেড হলো? না, পরিবর্তে পাকিস্তান আরও একটি শেষ সতর্কতা পেল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উন্মোচিত করল। পাকিস্তান সন্ত্রাসবাদ থামাতে প্রস্তুত ছিল না। পাকিস্তান তাদের পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। 2019 সালের মধ্যে লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদের মতো সন্ত্রাস গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছিল। তাদের নামগুলো বিষাক্ত হয়ে গিয়েছিল। তাদের সরাসরি ব্যবহার করার অর্থ ছিল আন্তর্জাতিক ফলাফল ভোগ করা। তাই পাকিস্তানের প্রয়োজন ছিল একটি নতুন নাম, একটি নতুন মুখ এবং একটি নতুন আখ্যান, যাকে দেখানো যেতে পারে একটি স্থানীয় কাশ্মীরি আন্দোলন হিসাবে। এভাবেই একটি নতুন সংগঠন তৈরি করা হলো, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। কাগজে কলমে TRF-কে একটি স্থানীয় কাশ্মীরি প্রতিরোধ গোষ্ঠী হিসাবে দেখানো হয়েছিল। বাস্তবে এটি ছিল কেবল লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, যারা একটি নতুন পতাকার নিচে কাজ করছিল। এবং পহেলগাম হামলা হতে চলেছিল এই নতুন সংগঠনের প্রথম বড় হামলা। TRF চালানোর জন্য নিয়োগ শুধুমাত্র প্রশিক্ষিত সন্ত্রাসীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আরও গভীরে গিয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনীর ভেতর পর্যন্ত। মূল হামলাকারী হাশিম মুসা, একটি কর্মরত পাকিস্তানি SSG প্যারা কমান্ডো, একজন এলিট সৈনিক, পেশাগতভাবে প্রশিক্ষিত, সক্রিয় মাসমিক ভূমিকা। এই একটি তথ্য একটি বিষয় স্পষ্টভাবে প্রমাণ করে: পাকিস্তান সরাসরি এতে জড়িত ছিল। এটি শুধু সন্ত্রাসবাদ ছিল না, এটি ছিল রাষ্ট্র সমর্থিত একটি অপারেশন। 2022 সালের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হল। TRF সফলভাবে পুরো কাশ্মীর জুড়ে একটি পূর্ণাঙ্গ অপারেশনাল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল। নিয়োগ বা রিক্রুটমেন্ট এর মাধ্যমে হয়নি, ট্রেনিং ক্যাম্প, সীমান্ত অনুপ্রবেশ এসবের মাধ্যমে হয়নি, এটি হয়েছিল স্ক্রিনের মাধ্যমে, মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে। TRF সিক্রেট টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছিল। এই গ্রুপগুলো স্থানীয় কাশ্মীরি যুবকদের টার্গেট করেছিল। প্রক্রিয়াটি ছিল ধীর গতির, উগ্র মতবাদে দীক্ষিত করা, বিশ্বাস অর্জন করা, বেছে বেছে নিয়োগ করা, নিঃশব্দে বিস্তার লাভ করা। এর ঠিক পরেই উপত্যকা জুড়ে ছোটখাটো হামলা দেখা দিতে শুরু করেছিল। TRF যখন বিস্তার লাভ করছিল, কাশ্মীরের বাস্তব পরিস্থিতি তখন পাল্টাচ্ছিল। 2018 সালে 1458টি পাথর ছোড়ার ঘটনা, 2023 সালে 0 সন্ত্রাসী ঘটনা, 2018 থেকে 228টি, 2023 থেকে 44টি। পর্যটন, 2018 থেকে 8.5 লাখ পর্যটক, 2023 থেকে 31 লাখ পর্যটক। বিনাদিনগ আরও বাড়ল, ব্যবসা সম্প্রসারিত হলো, টাকা আবার কাশ্মীরে ফিরে এলো। স্থানীয় কাশ্মীরি মানুষরা প্রকৃত আর্থিক বেনিফিট দেখতে শুরু করলেন। ভারত শুধু কাশ্মীরের ডেভেলপমেন্ট করছিল না, ভারত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছিল। পিওকের মানুষরা সব দেখছিল। তারা দেখল উন্নয়ন, পর্যটন, ভারতের দিকের কাশ্মীরে অর্থনৈতিক বৃদ্ধি। ভারত যুদ্ধের মাধ্যমে পিওকে চায় না, যুদ্ধ আনে আন্তর্জাতিক চাপ, স্থানীয়দের ঘৃণা। এটি টেকসই নয়। ভারত চায় পিওকে যেন নিজের ইচ্ছায় ভারতকে বেছে নেয়। যদি তা হয়, তবে পিওকেও অ্যাফেলেবেল অনুভব করবে উন্নয়ন, পর্যটন, অর্থনৈতিক বৃদ্ধি। এই ধারণাটি পাকিস্তানকে আতঙ্কিত করে দিল। পাকিস্তান পিওকে হারানোর ভয়ে ভীত ছিল। পাকিস্তান একটি বিষয় বুঝে গিয়েছিল: উন্নয়ন থামাতে হলে, পর্যটন থামাতে হলে, অর্থনৈতিক বৃদ্ধি থামাতে হলে ভয় সৃষ্টি করতে হবে। আপনি পর্যটকদের কিভাবে আটকাবেন? আপনি পর্যটকদের ওপর হামলা করবেন। ঠিক এই চিন্তাই পহেলগাম হামলার জন্ম দিয়েছিল।
সেপ্টেম্বর 2023-এ হাশিম মুসা এসএসজি কমান্ডো আলী ভাই, যাকে আলী তালহা নামেও ডাকা হয়, কাশ্মীরে প্রবেশ করে কাঠুয়া সেক্টর, সাম্বা সেক্টর দিয়ে। সে ব্যবহার করে স্থানীয় সাহায্যকারীদের সেফ হাউস। মুসার কাছে ছিল উন্নত যুদ্ধের প্রশিক্ষণ। সে টিকে থাকতে পারত তুষারপাতের পরিস্থিতিতে, পার্বত্য এলাকায়, লম্বা সময় জন্মালে থাকার মতো পরিস্থিতিতে। পরে আরও দুজন হামলাকারী তাদের সাথে যোগ দেয়। আদিল আহমেদ থোকার গুড়িগ্রাম আনন্তনাগ থেকে, আহসান উল হক শেখ পুলওয়ামা থেকে। দুজনেই পাকিস্তানের টেরর ক্যাম্পে প্রশিক্ষণ শেষ করে 2024-এ কাশ্মীরে প্রবেশ করে। 4 জন হামলাকারী কিশতওয়াড়ের জঙ্গলে অবস্থান করছিল। এই এলাকাটি দিত ঘন জঙ্গল, প্রাকৃতিক গুহা, বিপজ্জনক ভূখণ্ড, লুকোনোর একদম উপযুক্ত জায়গা। এখান থেকেই তারা নিজেদের পরীক্ষা করার জন্য ছোটখাটো সফল হামলা চালিয়েছিল। ভারতের ইতিহাসে প্রথমবার একজন হামাসের নেতা পিওকেতে পৌঁছায়। রাওয়ালকোটের শাহিদ সাবির স্টেডিয়ামে সে নেতাদের সাথে দেখা করে। জাইশে মোহাম্মদের, লস্করে তাইয়েবার। তারা আলোচনা করে হামলা, কৌশল, পরিকল্পনা, কাশ্মীর অপারেশন নিয়ে। ঠিক 1 সপ্তাহ পর একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। একটি আমেরিকান স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার পহেলগামের সুপার রেজলিউশন ইমেজের ব্যাপক চাহিদা লক্ষ্য করে। এটি অদ্ভুত। পহেলগাম কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি পর্যটন কেন্দ্র। এই ধরনের ছবির অ্যাক্সেস পাওয়া অত্যন্ত সীমাবদ্ধ। সাধারণত শুধুমাত্র এজেন্সি যেমন ইসরো, ভারত সরকার এগুলো পেতে পারে। তারপর আরও একটি সত্য বেরিয়ে আসে। জুন 2024-এ বিএসআই নামে একটি পাকিস্তানি কোম্পানি আমেরিকান স্যাটেলাইট কোম্পানির সাথে অংশীদারিত্ব করে। এই অংশীদারিত্ব বিএসআই-কে হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ বিক্রি করার অধিকার দেয়। বিএসআই যে পহেলগামের ছবিগুলো সন্ত্রাসীদের কাছে বিক্রি করেছে তার কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সময়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। হামলাকারীদের পাকিস্তান থেকে হুয়াওয়ে স্যাটেলাইট কলিং ফোন দিয়ে গাইড করা হচ্ছিল। এই ফোনগুলো চীনা স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে, ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন। এগুলোকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন। এই কারণেই ভারতীয় এজেন্সিগুলো তাদের ট্রেস করতে পারেনি। ঘন জঙ্গলের ভেতর পথ খোঁজার জন্য তারা অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ ব্যবহার করছিল। এটি ইন্টারনেট ছাড়া অফলাইনে কাজ করে, জঙ্গলে চলাচলের জন্য একদম উপযুক্ত। হামলার পরিকল্পনা সেই দিনই করা হয়েছিল যেদিন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছিলেন, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সর্বাধিক প্রভাব ফেলার জন্য। তারা পহেলগ্রামের বাইসারান ভ্যালিকে বেছে নিয়েছিল কারণ সেখানে ঠিকঠাক কানেক্টিভিটি ছিল না, পর্যটকদের প্রচুর উপস্থিতি ছিল, গাড়ির অ্যাক্সেস ছিল না, সিসিটিভি ক্যামেরা ছিল না, নিরাপত্তা বাহিনীর পৌঁছতে 30 থেকে 40 মিনিট লাগে। এটি ছিল হামলার জন্য আদর্শ স্থান। পুরুষ এবং মহিলাদের আলাদা করা হলো। পুরুষ মহিলাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। হিন্দু পুরুষদের গুলি করে হত্যা করা হলো। একজন ব্যক্তি যিনি কালমা পড়েছিলেন তাকে ছেড়ে দেওয়া হলো। একজন খ্রিস্টিয়ান ব্যক্তিকে ফিলিস্তিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি কথা বলার পর তাকে ছেড়ে দেওয়া হলো। কোনো মহিলার উপর হামলা করা হয়নি। একজন ঘোড়া সওয়ার সৈয়দ আদিল হোসেন শাহ সন্ত্রাসীদের থামানোর চেষ্টা করেছিলেন, তাকে গুলি করে হত্যা করা হলো। সন্ত্রাসীরা সবকিছু রেকর্ড করেছিল। তারা গোপ্রো ক্যামেরা পড়েছিল এবং মৃতদেহগুলোর সাথে সেলফি তুলেছিল। তারা জোর করে দুজনের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় এবং জঙ্গলে পালিয়ে যায়। পুলিশের স্টেশনে খবর পৌঁছায়। পুলিশ দ্রুত পৌঁছতে পারেনি। তারা কাছাকাছি বসবাসকারী লোকালদের সাথে যোগাযোগ করে। লোকালরাই নিজেদের পিঠে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। সিআরপিএফ জওয়ানরা প্রায় 5 কিলোমিটার দৌড়ে এসেছিল কারণ গাড়ি সেখানে পৌঁছতে পারত না। পরে হেলিকপ্টার পৌঁছয় এবং রক্ষা অভিযান শুরু হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হামলার ঘটনাস্থল থেকে পুলিশ খালি কার্তুজ উদ্ধার করে। তদন্তে জানা যায় সন্ত্রাসীরা আমেরিকান M4 রাইফেল ব্যবহার করেছিল। এই অস্ত্রগুলো AK-47 এর থেকে অনেক বেশি উন্নত, নাইট ভিশন সাপোর্ট করে। ফরেনসিক অ্যানালিসিসে দেখা যায় যে অস্ত্রগুলো আফগানিস্তান থেকে এসেছিল। আমেরিকা চলে যাওয়ার পর বিপুল পরিমাণ অস্ত্র পেছনে ফেলে যাওয়া হয়েছিল। এই অস্ত্রগুলো পৌঁছেছিল আফগান কালোবাজারে, তারপর পাকিস্তান, তারপর কাশ্মীর। অস্ত্র এবং গোলাবারুদ ড্রোনের মাধ্যমে কাশ্মীরে পৌঁছে দেওয়া হয়েছিল। এটি কেবল সন্ত্রাসবাদ ছিল না, এটি ছিল কাশ্মীরে উন্নয়ন থামানোর জন্য পাকিস্তানের একটি কূটনৈতিক চাল, কিন্তু এটি ব্যর্থ হয়। ভারত অপারেশন সিন্দুর দিয়ে জবাব দেয়। সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়, নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ভারত একটি স্পষ্ট মেসেজ পাঠায়, কাশ্মীর খোলা আছে, কাশ্মীর নিরাপদ আছে, কাশ্মীর এগিয়ে যাচ্ছে। পাকিস্তান কাশ্মীরে উন্নয়ন থামাতে চেষ্টা করেছিল, কিন্তু পর্যটন বেড়েই চলেছে, বিনিয়োগ বেড়েই চলেছে এবং কাশ্মীর প্রগতির পথে এগিয়ে চলেছে।